স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে এনসিপি নেতা নাহিদকে জেরা শেষ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ফ্যাসিবাদের দোষরদের বিচারের মাধ্যমে দল নিষিদ্ধ করার দাবি। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ বাসিন্দার সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অন্তত 50 জন আহত। এবং শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু, মন্দির মণ্ডপে চণ্ডীপাঠ, তর্পণ বিসর্জন ও ঘট স্থাপন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি অস্থায়ী উল্লেখ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ফ্যাসিবাদের দোসরদের সবার বিচারের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্যের ব্যাপারে তাকে আসামি পক্ষের আইনজীবীর জেরা শেষে আজ গণমাধ্যমকে একথা বলেন নাহিদ ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের মতো জেরা করা হয় নাহিদ ইসলামকে। পরে গণমাধ্যমকে তিনি বলেন, শেখ হাসিনাকে উৎখাতে কোনো বিদেশি শক্তির ইন্ধন ছিল না, জনগণের আন্দোলনের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বলেন, সরকার পতনের 1 দফা দেওয়ার পরই নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ট্রাইব্যুনালে নাহিদকে জেরা করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। সেই সময়ের ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনও সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। এটা নিয়ে ভাবার পরে এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। কিন্তু এই ব্যাপারে আমরা এখনও চিন্তাভাবনা করিনি। চিন্তাভাবনা করার পরে এই ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বেনামে আরও 5 দেশের সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র গতরাতে জব্দ করেছে দুদকের টাস্কফোর্স। গতরাত 4:15টায় দুদকের অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত 23 বস্তার রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার 582টি বাড়ি এবং ফ্ল্যাটের প্রমাণ পাওয়া যায়। 16 সেপ্টেম্বর কালুরঘাটে অবস্থিত আরামিড গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 2 অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে।
যেসব প্রতিষ্ঠানের নামে অনিয়মের অভিযোগ আছে তাদের বই ছাপার কাজ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় আগামী শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বিনামূল্যের বই ছাপা ও বাঁধাইয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, বই ছাপানো প্রতিষ্ঠানের তালিকা পর্যালোচনা হচ্ছে। যাদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে তাদের ছাপার কাজ দেয়া হবে না। কোন কোন প্রতিষ্ঠান কাজ পাচ্ছে তা এই মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। জানুয়ারিতে সব শিক্ষার্থী বই পাবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। যাদের ব্যাপারে কিছুটা অনিয়মের আমরা মাঝে মাঝে সংবাদ পাই, টেক্সট বই ইসে করে নাই, আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলোটা নিয়ে নিয়েছে, সেগুলি কিছু কিছু অভিযোগ আছে, সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই করতে বলেছে। দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনার পালা। আজ শুভ মহালয়ার দিনে মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আবাহন করা হয় দেবী দুর্গাকে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে চণ্ডী পাঠ, তর্পণ বিসর্জন ও মহালয়ার ঘট স্থাপন। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। প্রেম ও উৎসবের বার্তা এবং অশুভ বিনাশের হুঁশিয়ারি জানিয়ে মর্তলোকে আবার আসছেন শারদলক্ষ্মী। প্রাকৃতিক শক্তির আধার মাতৃ সত্তা দেবী দুর্গার জাগরণের সূচনা লগ্নে চণ্ডীপাঠ, ভক্তিগীতি ও নৃত্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করলেন গিরিনন্দিনীকে। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বরাবরের মতো এবছরও ছিল মহালয়ার বর্ণাঢ্য আয়োজন। স্থানীয়দের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি অতিথি এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূত। continue to strengthen our bonds of friendship. It was so moving, so enlightening. The messages of peace, harmony, tolerance, and the law. ধর্ম যার যার, এদেশ সবার। তাই হাজার বছরের সাম্প্রদায়িক সহ অবস্থান বিনষ্টের আসুরিক তৎপরতা রুখে দেবেন দেবী দুর্গা, বিশ্বাস ভক্তদের। যতই মাথাচাড়া দিয়ে উঠুক, আমরা আশা করছি আমরা সকল বাঙালি মিলে আমরা অসুরকে দমন করব। আমার প্রার্থনা থাকবে দেশের সকল খারাপ সবকিছু ধ্বংস হয়ে যায় এবং দেশটা সুন্দরভাবে আবার গড়ে উঠুক। পূজার চাইতেও আমরা বেশি এক্সাইটেড থাকি যে আমরা মহালয়া পারফর্ম করব, তাই বলে সবাইকে শুভ মহালয়া। চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতার পাশাপাশি এদিন সকাল 7:30টায় ছিল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান। এরপর হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। এবার পুজো বেড়েছে। পুজো যখন বেড়েছে, স্বাভাবিকভাবে গত বছরের চাইতে এবার পূজার্থীর সংখ্যাও বেড়েছে। নিশ্চয়ই পরিবেশটা ভালো বলেই পুজো বেড়েছে। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবছর দেবী আসছেন গজে চড়ে, ফিরবেন দোলাই চড়ে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সকালে বিভিন্ন মন্দির এবং মণ্ডপে চণ্ডীপাঠ ও ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন। বিভিন্ন মন্দিরে মঙ্গল ঘট স্থাপন, ঢাক, কাসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্তে আবাহন জানান ভক্তরা। পরে চণ্ডীপাঠ ও আগমনী সঙ্গীত এবং গীতে আলেখ্য পরিবেশন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং খাগড়াছড়ি সহ সারা দেশের বিভিন্ন মন্দির এবং মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা পালিত হয়েছে। খুলনার মুজগন্নিতে বাস্তহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পরে আজকের মতো উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে এই উচ্ছেদ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট।
খুলনার মজগুন্নি এলাকায় ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ আবাসিক প্লট তৈরি করে তা জনগণের মধ্যে বরাদ্দ দেয়, কিন্তু লটারিতে পাওয়ার পর টাকা পরিশোধ করলেও এই এলাকার ৪২টি প্লট ৩৫ বছরেও বুঝে পাননি বরাদ্দকৃতরা। কারণ এসব প্লটে ১৭২টি পরিবার বিভিন্ন সময়ে মাটি ভরাট ও দখল নিয়ে বসবাস করছে। আজ সকালে তাদের গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ করতে গেলে এলাকাবাসীর ব্যাপক বাধার সম্মুখীন হন তারা। এ সময় বিক্ষুব্ধরা উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার ও ভেকু ভাঙচুর এবং চালকের উপর হামলা চালায়। এলাকাবাসীর দাবি তাদের অনুকূলে প্লট বরাদ্দ দিতে হবে। এর আগে আরো 2 বারে বাঙ্গার উচ্ছেদ নিয়েছে, যে ভাই লোক নেতারা ঠেকাই দিয়েছে। এরপর গতকালকে সন্ধ্যায় আসিয়া মাইকিং করিয়া যায়, রবিবার সোমবারের ভিতরে বুলডোজার দিয়া আপনাকে উচ্ছেদ করবো। এই আজকে সকালে এই উচ্ছেদ অভিযান চালু করতে আসছে। তাহলে একটা মানুষের ঘরের মাল জিনিস সরাইতে হইলো একটা দিন সময় লাগে, একটা বাড়ি ভাড়া নিতে হইলো 15 দিন 1 মাস সময় লাগে। সেই সময়টা দিচ্ছে না, আমাদের কোনো বাসস্থান দিচ্ছে না, ও হঠাৎ করে উচ্ছেদ। তাকে কেন, আমরা কোথায় যাবো? আমরা তো জনগণ। হাউজিং আলারা উচ্ছেদ করতে চায়, আমাদের বাসস্থান দিয়ে তারপরে এই জায়গা উচ্ছেদ করতে হবে। এলাকাবাসীর দাবি, বাস্তুহারা এলাকায় বসবাসরত ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা না করে গৃহায়ণ কর্তৃপক্ষের এই উচ্ছেদ অনৈতিক। আমরা তো এই দেশের নাগরিক, এই জায়গায় ভোটার, এই জায়গার সন্তান, এই জায়গার আমার ছেলে ফেলে সব এই জায়গায় বড় হয়েছে, আমার ছেলে ফেলে স্কুল কলেজ সব এই জায়গায়। তা আমরা কেন থাকতে পারবো না? জমি যদি বিক্রি করতে হয় তা আমাদের কাছে বিক্রি করুক। চেষ্টা করবো ঠেকানার, আনলে মরে যাব। আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। সরকার যদি আমাকে না দেখে, আমাকে দেখবে কি? আমাকে তো মৌলিক 5টা অধিকার আছে, কিছু যদি নাও থাকে সরকারের দ্বারে। উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। টেকু ড্রাইভারের মুখে একটা আদলাইট লেগে সে মোটামুটি একবার পুরো হসপিটাল এসে, আমার প্রায় 20-25 জন পুলিশ সদস্য হসপিটালে গিয়েছে, সবাই ছোট ছোট ইনজুর্ড আছে। এমত অবস্থায় আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমাদের আজকের মতো অপারেশন এখানে কুইট করেছি। যদি ফার্দার ওনারা কোনো আবার সরকারি সিদ্ধান্ত নিয়ে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা তাদেরকে আবারও সহায়তা করব। গৃহায়ণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বিভাগটি অবৈধ দখল উচ্ছেদের কাজ করছে। বাস্তুহারা কলোনিতে এর আগে 4 দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও বিশৃঙ্খল জনতার কারণে তা সম্ভব হয়নি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। পোষ্য কোটা স্থগিতের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বিকেলে সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনের সময় উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। সকাল থেকে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতরাতে এ কর্মসূচির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। উনি যাচ্ছিলেন বাসাতে দিয়েছে তালা থেকে উনি যাচ্ছেন রাতে কি বলে জুবারি ভবনে যে ঘেরাও করছে। কিভাবে অ্যাটাক করছে এটা তো আপনাদের মোবাইলে বা আপনাদের ক্যামেরাতেই ধারণ করা আছে। স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় যারা জড়িত তাদের সুবিচার চেয়েই আমাদের আজকের কর্মসূচি। এই ধরনের কর্মকাণ্ডে যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এদিকে গেল রাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ বিকেলে বসবে জরুরি সিন্ডিকেট সভা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা কম থাকলেও সভা করেছেন কর্মচারী ও কর্মকর্তারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকেই ছোট ফেনী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। ঝুঁকিতে রয়েছে ফেনীর 41,000 হেক্টর কৃষি জমি। ফেনী জেলা রিপোর্টার জমির বেগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট ফেনী নদীর ভাঙন রোধ ও সমুদ্রের নোনা পানির জোয়ার থেকে রক্ষায়
2006 সালে মুসাপুরে রেগুলেটর নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 2010 সালে। 2024-এ বন্যায় তা ভেঙে যায়। এরপর নদীর দুই পাড়েই শুরু হয় তীব্র ভাঙন। বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা ও উপাসনালয়। সোনাগাজী উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, বগাদানা ও চর মজলিশপুর ইউনিয়নের নদী তীরবর্তী 13 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, বিস্তীর্ণ জনপদ ও আবাদি জমি। ভাঙন ঠেকানোর কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মে, জুন, জুলাইতে কাজটা আরম্ভ হওয়ার কথা ছিল। এই যে ঠিকাদার, যেটা ঢাকা ঠিকাদার, ওটার গাফিলতির কারণে, কাজের ধীরগতির কারণে আমাদের ভাঙনটা বেড়ে যাচ্ছে। স্থানীয় উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন, ওনার গাফিলতি আছে বলে আমি মনে করি। ছোট ফেনী নদীর জোয়ারের পানির তোড়ে কাজিরহাট থেকে বাংলাবাজার পাকা সড়কের প্রায় আধা কিলোমিটার নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাজারের উত্তরাংশ। যাতায়াত ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার কৃষি নির্ভর ব্যবসায়ীরা। পুরা গ্রামের একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া আমাদের কোনো আর উপায় নাই। 1 মাস আগে এই বস্তাগুলো ভরা হয়েছে, এই বস্তাগুলো অন্তত দিয়ে দিলে তাইলে আমাদের এই ভিটাবাড়ি রক্ষা হইতো। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প জাতীয় নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পেয়েছে। এর কাজ শুরু হলে নদীর ভাঙন কবলিত অংশে স্থায়ী সুরক্ষা পাওয়া সম্ভব হবে। মুসাপুর রেগুলেটরের নির্মাণের জন্য যে প্রজেক্টটা হচ্ছে, রেগুলেটরটা হলে ক্রস ড্যাম হবে, সেক্ষেত্রে ভাঙন এমনিতেই আগের চেয়ে প্রশমিত হবে। তারপর ওই প্রকল্পের আওতায় কিছু ক্রিটিক্যাল জায়গাকে আমরা অন্তর্ভুক্ত করে রাখতেছি, যাতে সেই জায়গাগুলো ওই প্রজেক্টের আওতায় প্রোটেকশন দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা পুরো ভাঙনটাই স্থায়ী প্রতিরক্ষার আওতায় নিয়ে আসতে পারব। স্থানীয়রা বলছেন, মুসাপুর রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না করা হলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙনে হারিয়ে যেতে পারে। মাছরাঙা, নিউজ ডেস্ক। 1 বছরের বেতন সহ 2 ঈদে বোনাসের দাবিতে মানববন্ধন করেছেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সব জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ভুক্তভোগী আনসার সদস্যরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা জানান, দীর্ঘ 1 বছর ধরে তারা নিয়মিত কাজ করছেন, কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করছে না। এমনকি 2টি ঈদ বোনাসও দেয়নি। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামীকাল প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23শে সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর 25শে সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এদিকে প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীরা। দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আবারও চলছে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি। সকাল 9টা থেকে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। জেলার পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসের সামনেও চলছে অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে। এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 হামলার পর থেকেই মার্কিন বাহিনী এই বিমান ঘাঁটি ব্যবহার করত। এর নিয়ন্ত্রণ ফেরত পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর।
এশিয়া কাপের সুপার 4-এ গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে মাতেন খেলা দেখতে যাওয়া দুবাই প্রবাসীরা। পরের ম্যাচে ভারতকে হারাবে বাংলাদেশ, এমনটাই আশা করছেন তারা। আবেগে ভেসে গিয়ে মাছরাঙা টেলিভিশনের কাছে অনেক টাইগার ভক্তই আশাবাদ জানিয়েছেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে লাল সবুজ দল। দুবাই যেন এক টুকরো বাংলাদেশ। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে এভাবেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হয়েছে আরও একটি গৌরবময় অধ্যায়। এবার ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ভক্তরা। এটার মতন খেলা আর কোনোদিন বাংলাদেশে খেলে নাই। মুম্বাই যে জিনিসটা এটা ভিতরে এমনভাবে খাবার নিছে, তারপরে আমরা জিততে পারছি। আমি চাই সামনে আরো চার্জ দেওয়া হোক এবং তৈরি এক্সিলেন্ট অ্যাকশন and that little flip. সাইফার হৃদয়ের ঝড়ো ব্যাটিং মুগ্ধ করেছে টাইগার ভক্তদের। লাল সবুজের পতাকা হাতে সমর্থকদের গর্জন যেন জানান দিল বাংলাদেশ এখন আর কেবল অংশগ্রহণ করতে আসে না, জয় ছিনিয়ে নিতে জানে। আমি বিশেষ করে আজকে ধন্যবাদ দিতে চাই আমাদের তৈরিটাকে, কারণ তাকে নিয়ে অনেক সমালোচনা অনেক সমালোচিত হয়েছিল। তৈরিটা অনেক কষ্ট করছে আজকের ম্যাচের জন্য। লাস্ট মুহূর্তে জয় নিয়ে ছাড়তে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ, সেই আশা প্রবাসী দর্শকদের। ভারতকে হারাতে হবে, ভারতের মেন টার্গেট হচ্ছে ভারত। ভারতকে হারালে আমরা ঈদের আনন্দ করবো। এখানে কাউকে হারাতে পারি না, ইন্ডিয়াকে হারাতে হবে। ইন্ডিয়াকে হারাইতে পারলে সবচেয়ে খুশি আমাদের, আর কিছু হবে না। আমরা আর একটা ম্যাচ চাই, ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার সাথে জয়লাভ করতে চাই। আমরা ইন্ডিয়ার সাথে জিতবো, ফাইনাল জিতে বাড়িতে যাবো। 24 সেপ্টেম্বর ভারত আর 25 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের বাকি 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সাইফ হাসান আর তাওহিদ হৃদয় যে ম্যাজিক দেখিয়েছে, তাদের বিশাল বিশাল ছক্কাগুলো এই গ্যালারিতে যখন আছড়ে পড়েছে, তখন কোটি বাংলাদেশের হৃদয় যেন ছুঁয়ে গেছে। বাংলাদেশ এখন ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। বাকি 2 ম্যাচ, একটা দলকে হারাতে পারলেই বাংলাদেশের ফাইনালের পথ সুনিশ্চিত। অনেক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছেন। ট্রাইব্যুনালে এনসিপি নেতা নাহিদকে জেরা শেষ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ফ্যাসিবাদের দোষরদের বিচারের মাধ্যমে দল নিষিদ্ধ করার দাবি। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ বাসিন্দা সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, অন্তত 50 জন আহত। এবং শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। মন্দির মণ্ডপে চণ্ডীপাঠ, তর্পণ বিসর্জন ও ঘট স্থাপন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।